এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি, কিন্তু মনটা ভীষণই খারাপ। আজকের আমরা বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। জানি না আবার কবে আসতে পারবো, কবে সবাইকে দেখতে পারবো। আবার রইলো আমাদের দীর্ঘদিনের বাড়ি আসার অপেক্ষা। শ্বশুরমশাই এবং শাশুড়ি মায়ের মন তো ভীষণই খারাপ। আমরা চলে যাচ্ছি, কারণ আমরা বাড়িতে আসলে একদমই আনন্দ ফুর্তিতে ভরে যায়। বাচ্চা-কাচ্চা, হাসি, কান্না, কত রকম কত কি আনন্দ হয়। কোথা দিয়ে যে সময় কেটে যায় কেউ বুঝতেই পারে না। তো আমরা শুধুমাত্র ১৫ দিনের ছুটিতে এসছিলাম। তো তার মধ্যেই আবার ফিরে যাচ্ছি আমরা। এত বড় একটা বাড়ি, শুধুমাত্র ওনারা দুজনই থাকেন। তো মন তো খারাপ হবেই। আমার জায়েরাও থাকে না, আমরাও থাকি না। আর যখন আবার আমরা সবাই একসাথে বাড়িতে আসি, তখন বাড়িটা এত আনন্দ ফুর্তিতে ভরে যায়। চিল্লামিল্লি, কান্নাকাটি, লোকজন, ভিড়। আর যখন চলে যাই তখন একদমই শান্ত হয়ে যায়। তার জন্য ওনাদের মন আরো বেশি খারাপ হয়ে যায়। সবসময় চেষ্টা করি ঘন, ঘন বাড়িতে আসার। আমাদেরও ভালো লাগবে, ওনাদেরও ভালো লাগবে। কিন্তু আমরা গেলে সহজে আসতে পারি না। কারণ আমাদের হাত পা বাঁধা। অন্যের ইচ্ছায়, অন্যের সবকিছুতেই কিন্তু আমাদের আসতে হয়। আমরা চাইলে আমাদের ইচ্ছামতো কক্ষনোই বাড়িতে আসতে পারি না। তো যাই হোক, আমাদের ইচ্ছামতো চেষ্টা করি যে আমরা বাড়িতে আসবো, কিন্তু বেশিরভাগ সময়টা হয় না। তবে কিছু, কিছু ক্ষেত্রে কিন্তু হয়েও যায় আমাদের ইচ্ছামতো আসা। আর এইদিকে দেখো, মা রান্না বসিয়ে দিয়েছে। আমি ওইদিকে প্যাকিংও করছিলাম। কাতলা মাছের ঝোল ফুলকপি দিয়ে, আর হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। তোমাদের দাদাভাই চিংড়ি মাছের মালাইকারি খেতে চেয়েছিল। তার জন্য তোমাদের দাদাভাইয়ের জন্য চিংড়ি মাছের মালাইকারি করেছে, আর হচ্ছে কাতলা মাছ দিয়ে ফুলকপি দিয়ে তরকারি করেছে। এদিকে আমরা খেতে বসেছি, এদিকে মাম্মাম বসেছে, আর তোমাদের দাদাভাই কিন্তু খাচ্ছে আর ক্যামেরা করছে। যাই হোক, আমাদের খাওয়া-দাওয়া কমপ্লিট। এবার কিন্তু বেরিয়ে যাওয়ার পালা। রেডিও হয়ে গেছি একদম। তো চলে এসেছি মন্দিরে প্রণাম করার জন্য। ভগবানের কাছে আমার এখন একটাই প্রার্থনা, খুব তাড়াতাড়ি যেন আমরা স্থায়ীভাবে এক জায়গায় থাকতে পারি। কারণ বারবার সংসার বদলানো খুবই কষ্টকর, খুবই কঠিন। বাচ্চা-কাচ্চা নিয়ে এখান থেকে ওখানে যাওয়া, আত্মীয়-স্বজনদের ছেড়ে দূরে গিয়ে থাকা, বাড়িঘর ছেড়ে, সবচেয়ে বড় কথা বাড়িঘর ছেড়ে দূরে গিয়ে থাকা সত্যিই খুব কষ্টকর। যারা থাকে তারাই শুধু জানে। তাই ভগবানের কাছে আমার একটাই চাওয়া, খুব তাড়াতাড়ি যেন আমরা সবাই মিলে এক জায়গায় স্থায়ীভাবে থাকতে পারি। আর এই মুহূর্তটা না জীবনে বারবার ফেস করতে হয়। এই মুহূর্তটা যে কতটা কঠিন সেটা কাউকে বলে বোঝানো যাবে না, যে কতটা কষ্টের একটা মুহূর্ত। তো দেখো মা কিভাবে কাঁদছে। মায়ের ২ ছেলেই বাইরে থাকে। আর দেখো মায়ের কান্না দেখে আমার ছেলে বলছে, "মা তুমি কেঁদো না।" আমি যে বলছিলাম যে, "মা তুমি কেঁদো না।" আমার ছেলে এসেও বলছে, "মা তুমি কেঁদো না।" তো যেই বলেছে সেই মা ওকে জড়িয়ে ধরে আরো কাঁদতে শুরু করেছে। তো যাই হোক, এখন আমাদের বেরিয়ে যাওয়ার পালা। আর সময় নেই। জানি না আবার কবে বাড়ি আসতে পারবো। খুব মন খারাপ লাগে এই মুহূর্তগুলো। যতটাই ফেস করি ততটাই মনে হয় কবে এই মুহূর্তগুলো শেষ হবে, কবে এক জায়গায় থাকতে পারবো। যখন না আমার নতুন বিয়ে হয়েছিল, তখন যখন তোমাদের দাদাভাই চলে যেত, তো বলে বোঝাতে পারবো না যে আমার কি কষ্ট হতো। মানে মনে হতো কি আমার দেহ থেকে প্রাণটা বেরিয়ে গেছে। এতটা কষ্ট হতো। মানে সেই কষ্ট যেন কাউকে ভাষায় প্রকাশ করতে পারতাম না। ৩-৪ দিন যেন আমি বিছানা থেকে উঠতাম না, খেতাম না। মানে কি যে কষ্ট হতো। তো যাই হোক, এখন তো ওর সঙ্গেই রয়েছি। আর হচ্ছে এখন অনেকটা সময়ও পেরিয়ে গেছে। অনেকবার এই সিচুয়েশনটাকে ফিল করেছি। তো এখন আগের মতো না হলেও কিন্তু কষ্ট তো হয়ই, তাই না? মানে যারা এই সিচুয়েশনটা ফিল করেছো তারা বুঝতেই পারছো যে কতটা কষ্টকর এই মুহূর্তটা। তো দেখো টোটো চলে এসেছে। এখান থেকে আমরা স্টেশনে যাবো। তো এখান থেকে ওই স্টেশন প্রায় ২ কিলোমিটার বাড়ি থেকে। তো আমরা এই টোটো ডেকেছি। এই টোটোতেই আমরা এখন এখান থেকে যাবো। তো বাবা যেতে চাইছিল। বারবার বাবাকে মানা করছিলাম, "বাবা তোমার যেতে হবে না।" তো যাই হোক, মন তো উনার ভীষণই খারাপ। তো তবুও উনি গেল। বারবার মানা করলাম যে আমরা একাই ওঠাতে পারবো ব্যাগগুলো। তো ৩-৪ টে ব্যাগ দেখে উনিও আমাদের সাথে গেলেন। কারণ হচ্ছে এখানে তো জানোই একদম মানে ওই ৩০ সেকেন্ডের মতো দাঁড়ায় আ ট্রেনটা। আর এর মধ্যেই ছেড়ে দেয়। তো ওইটুকু সময়ের মধ্যে ব্যাগগুলো তুলতে পারবে কিনা একা, একা এটাই ভাবছিল। আবার ২ টো বাচ্চাও রয়েছে সঙ্গে। তো তার জন্যই কিন্তু বাবা আমাদের সাথে গেল। কারণ দেখো যখন এই যে যায় না আমাদের সঙ্গে ট্রেনে তুলে দিতে, তখন যখন আবার একা, একা ফিরে আসে, সেই মুহূর্তটা যে কতটা কঠিন আমার থেকে ভালো কেউ বুঝতে পারবে না। আমি যখন তোমাদের দাদাভাইকে তুলে দিতে যেতাম না, মানে কি যখন তুলে দিয়ে ফিরে আসতাম, মানে কি যে রকমের একটা ফিল হতো, তো আমি কাউকে ওইটা ভাষায়
প্রকাশ করতে পারবো না। সেই জন্যই আমি বারবার বলছিলাম যে, "বাবা তুমি হচ্ছে যেও না, যেও না।" কিন্তু তবুও বাবা গেল। তো যাই হোক বাবাও আছে আমাদের সাথে। তো অনেক চেষ্টা করেছি চোখের জলটা আটকাতে। তো ফাইনালি চোখের জলটা আমি আটকাতে পেরেছি। টলমল করছিল কিন্তু বাইরে বেরোতে দেইনি। আমি যদি কান্না করি তোমাদের দাদাভাই কিন্তু আমাকে ভীষণই বকে। কারণ আমার কান্না করলে শরীর খারাপ হয়ে যায়। এতটাই খারাপ হয়ে যায় যেটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না। আর তোমাদের ধারণাও নেই যে কতটা আমার শরীর খারাপ হয়ে যায়। কান্না করলে, গরম জল দিয়ে স্নান করলে, রোদ্রে গেলে আর আগুনের কাছে বেশিক্ষণ সময় থাকলে আমার কিন্তু এইটা হয়। তো যাই হোক এই যে দেখো আমরা কিন্তু স্টেশনে চলে এসেছি। আর এখানে দাঁড়িয়ে আছি। আর এই ধরো ৫ মিনিটের মধ্যেই ট্রেন ঢুকে যাবে। তো দেখতেই পাচ্ছ আমার ছেলেমেয়ে এখানটাতে বসে আছে। আর এই ভিডিওটা কিন্তু বেশ কিছুদিন আগের, প্রায় ১.৫ মাস আগের। তোমরা ভাবতেই পারো যে সোয়েটার নেই কেন এত ঠান্ডার মধ্যে। তো এই জন্য সোয়েটার নেই। যখন আমরা বাড়ি থেকে এসেছি তখন কিন্তু ঠান্ডা ছিল না। কিন্তু যখন আমরা দিল্লি এসেছি বাড়ি থেকে এসেই দেখি প্রচন্ড পরিমাণে ঠান্ডা। এতটাই ঠান্ডা কি আর বলবো। মানে প্রচন্ড ঠান্ডা। এখানে এসেই না আমাদের সব্বার শরীর খারাপ হয়ে গেছে। সর্দি, কাশি, জ্বর। বাবুর আর মাম্মামের তো ভীষণই শরীর খারাপ হয়ে গেছে। ওদের একটু কমেছিল। তারপর আবার আমাদের দুজনের হয়েছে। মানে ভীষণ শরীর খারাপ হয়ে গেছে। তো দেখো আমরা না সকাল ১১টার দিকে ভাত খেয়েছিলাম। ভাত খেয়ে কিন্তু বেরিয়েছি। আর আমাদের ট্রেন ছিল কিন্তু ১টার সময়। আর শিয়ালদাতে পৌঁছাতে, পৌঁছাতে কিন্তু ৩:৩০ বেজে গেছে। তো যেই ৩:৩০ বেজে গেছে মামামের তো খুবই খিদে পেয়েছে। মাম্মা বলছে, "মাম্মা আমার না খুব খিদে পেয়েছে।" তো ট্রেন থেকে নেমেই দেখি একটা ঝালমুড়ির দোকান রয়েছে এখানে। তো আমরা সবাই দাঁড়ালাম। এখান থেকে ঝালমুড়ি খেয়ে দেয়ে তারপরে যাবো। আমাদের ট্রেনটা ওইদিকে কিন্তু ৫টার দিকে। তার জন্য ভাবলাম এখানে একটু দাঁড়িয়ে খেয়ে টেয়ে তারপরেই যাই। যেহেতু মাম্মাম বলছে খিদে পেয়েছে। কারণ দেখো ১১টার সময় তো আমরা ভাত খাওয়া অভ্যাস নেই আমাদের। তো আমরা খেয়েছি তো পেট ভরে তো খেতেই পারিনি। আর এখন ৩:৩০ বেজে গেছে। তো তার জন্যই মাম্মাম বারবার বলছিল। তো ওকে নিয়ে আমরা ঝালমুড়ি খাচ্ছিলাম। তো মাম্মাম বলছে, "আমি খাবো না এক গাল খেয়ে।" তো বলছে এগরোল খাবে। তো যাই হোক আমরা ট্রেনে বসে পড়েছি। আর ওর পাপা গিয়ে মাম্মামের জন্য আর পাপার জন্য এগরোল নিয়ে এসেছে। তো ওরা দুজনে এখন এগরোল খাচ্ছে। আর আমরা দেখো ট্রেনে বসে পড়েছি। এবার ব্যাগ ট্যাগগুলো সব সেটিং করা হবে। আর আমাদের দুটো সিট ছিল নিচে আর একটা ছিল মিডিলে। তো যাই হোক একজন ভদ্রমহিলা ওই পারে বসে আছেন। তো উনি বলছে, "আমাকে একটা সিট দেবে? আমার না আপারের সিট হয়েছে।" তো যাই হোক আমাদের বাচ্চা-কাচ্চা নিয়ে তো নিচের সিটগুলো একটু প্রবলেম হয় না পেলে। তো যাই হোক আমরা যেহেতু দুটো সিট পেয়েছিলাম তো ওনাকে বললাম, "আচ্ছা আপনি একটা সিট নিয়ে নিন।" তো ওনার একটু বয়স ছিল আর একটু পায়ে ফ্র্যাকচার ছিল। তো উঠতেও অসুবিধা হতো। তো উনি যখন বলছিলেন তো আমি বললাম, "ঠিক আছে।" আমার হাসব্যান্ডও বলল, "ঠিক আছে আপনি আমাদের সামনের সিটটা নিয়ে নিন।" তো উনি কিন্তু আমাদের সামনেই বসেছিলেন আর আমরা কিন্তু এই দিকের আপার, মিডল আর লোয়ারটা আমরা নিয়েছি। সত্যি কথা বলতে আমাদের যখনই দুটো লোয়ার থাকে আমরা কাউকে না কাউকে দিয়ে দিই যদি কেউ চায়। কিন্তু আমরা যখনই এই বাচ্চা-কাচ্চা নিয়ে আপারে সিট পাই তখন কিন্তু আমাদের কেউ দেয় না। এই নয় যে এই ১ম, এর আগে একবার আমরা সিট করেছিলাম। আমার মা-বাবা ছিল দুজনেই বয়স্ক লোক। আর আমিও প্রেগন্যান্ট ছিলাম। তখন হচ্ছে আমার সাধের সময় আমি শ্বশুরবাড়িতে যাচ্ছিলাম। তো সবগুলোই আমাদের ওপরে ছিল। একটা সিটও আমাদের কেউ কিন্তু নিচে দেয়নি। ভেতরে যে একটা কোচের মধ্যে ভাগ, ভাগ করা থাকে ৮ টা সিট করে। তো ৮ টা সিটে কিন্তু প্রত্যেকটা সিটে ইয়ং, ইয়ং ছেলেরা রয়েছিল। চাইলে কিন্তু তারা দিতেই পারত। কিন্তু কেউ একটা সিট দেয়নি। আমি সেই মুহূর্তটাকে চাইলেও ভুলতে পারি না। আর সে যে কি কষ্ট তার জন্য আমি চাই না যে আমি যেই কষ্টটা ভোগ করেছি অন্য কেউ সেই কষ্টটা ফিল করুক। আমি যদি দেখি ছোট বাচ্চা নিয়ে কেউ আছে, বয়স্ক কেউ আছে বা প্রেগন্যান্ট কেউ আছে তাহলে কিন্তু সেই প্রেগন্যান্সি মহিলাকে আমি চেষ্টা করি আমার নিজের সিটটা তাকে দেওয়ার। একটা রাত ট্রেনে থাকলেই আমার না ভীষণই খারাপ অবস্থা হয়ে যায়। সারা মুখে পিম্পল উঠে মুখের অবস্থা ভীষণই খারাপ হয়ে যায়। তো যাই হোক এটা ছিল সকালের ব্রেকফাস্ট। আমরা কিন্তু প্রায় দিল্লির কাছাকাছি পৌঁছে গেছি। আর প্রায় ২ ঘন্টার মধ্যেই কিন্তু আমরা নেমে পড়বো। তো যাই হোক মাম্মাম কিন্তু স্যান্ডউইচটা নিয়েছিল। আর এইদিকে দেখো আমরা উঠে ব্রাশ-ট্রাশ করে এসেছি। যেই আমি ক্যামেরা ধরেছি সেই বর বলছে, "এই যে শুরু হয়ে গেছে ক্যামেরা করা।" তো যাই হোক বরের সাথে একটুখানি ঝগড়া করে নিলাম। এবারে কিন্তু আমাদের নামার পালা। তো দেখো আমরা কিন্তু নিউ দিল্লিতে নেমে পড়েছি। আর এখান থেকে ট্যাক্সি করে তারপরে কিন্তু আমরা যাবো। তো ট্যাক্সির জন্য ওয়েট করছিলাম। ১ম এ একটা ট্যাক্সি বুক করেছে সেটা না কাছে এসেই ক্যানসেল করে দিয়েছে। তারপর না বরমশাই আবারও একটা ট্যাক্সি বুকিং করলো। আর এখন তো একটুখানি দেরি হবে তার জন্য এখানে অনেকটা সময় আমাদের লেগে গেছে। একটা বুকিং করেছি ক্যানসেল হয়ে গেছে। আবারও একটা বুকিং করছি সেটা আসছে। তো প্রায় এখানে ১৫ থেকে ২০ মিনিট আমরা দাঁড়িয়েছিলাম। আর দেখতেই পাচ্ছ আমার মুখের অবস্থা ভীষণই খারাপ। আমি যদি জার্নি করি না আমার কিন্তু
প্রচন্ড পরিমাণে মুখে পিম্পল আসে। এক রাতের মধ্যে পুরো র‍্যাশ বেরিয়ে মুখের অবস্থা ভীষণই খারাপ হয়ে যায়। তো ফাইনালি আমাদের কিন্তু ট্যাক্সিটা চলে এসেছে এই যে। এবারে আমরা ট্যাক্সিতে উঠবো। তো এখান থেকে যেতে আমাদের অনেকটাই সময় লেগে যায়। কারণ হচ্ছে দিল্লিতে কিন্তু প্রচন্ড পরিমাণে জ্যাম। এই যে আমরা ট্যাক্সিতে উঠলাম, আমাদের কিন্তু যেখানে আমরা যাবো আরকি আমাদের কোয়ার্টারে, তো এখান থেকে প্রায় ৪০ মিনিটের রাস্তা। কিন্তু এই ট্যাক্সিতে গেলে ২ ঘন্টা লাগবে। বেশিও লাগতে পারে, এর কোনো গ্যারান্টি নেই। তবে হ্যাঁ, একটুখানি তাড়াতাড়ি যাওয়া যায় মেট্রোতে উঠলে। কিন্তু মেট্রোতে এক জায়গায় না চেঞ্জ করতে হয়। তো সেই জন্যই আমি গেলাম না। বারবার ওই বাচ্চাদের নিয়ে মেট্রো চেঞ্জ করা, অন্য জায়গায় অন্য লাইনে গিয়ে খুবই অসুবিধা হয়ে যায়। কারণ এক হাতে বাচ্চা, এক হাতে ব্যাগ হয় না। ভীষণই মুশকিল হয়। তো আমি ওই জন্যই বললাম একটু দেরি হয় হোক, আমি আরামে যাবো। এতদূর জার্নি করে এসে তারপরে এই ব্যাগ-ফ্যাগ বাচ্চা কোলে নিয়ে আমার দ্বারা হবে না। তো যাই হোক আমরা কিন্তু চলে এসেছি আমাদের ঘরের সামনে। আর বাবু কিন্তু ঘুমিয়ে পড়েছে। আর তোমাদের দাদাভাই কিন্তু ব্যাগপত্র সব নামাচ্ছে এই যে। সবচেয়ে বড় কথা কি জানো তো? এই যে যখন বাড়িতে যাই প্রায় ২০ দিন ২৫ দিনের জন্য, কখনো ১ মাসের জন্য, কখনো এর থেকেও বেশি। তো সেই সময়টা যখন ফিরে দেখি না মানে ঘরের অবস্থা এতটাই খারাপ হয়ে থাকে যে ঘরে ঢোকা যায় না। মানে এই যে একটা কষ্ট পরিষ্কার করতে করতেই ৩-৪ দিন লেগে যায়। এই কষ্টটার জন্যই না আমার বিশেষ করে ঘর ছেড়ে কোথাও যাওয়ার ইচ্ছে হয় না। ঘরে ঢুকে দেখি এতটা ভয়ংকর অবস্থা হয়েছিল ঘরের কি আর বলবো। ২ টো বড়, বড় ইঁদুর মরে মানে এমনভাবে পচে গলে তার নোম-ঝোম দিয়ে সারা ঘর এমনভাবে হয়েছিল, সেটা মানে আমি তোমাদের বলে বোঝাতে পারব না যে এতটা খারাপ অবস্থা হয়েছিল। আমার না বমি করতে, করতে মানে অবস্থা খারাপ। এসে সমস্ত কিছু পরিষ্কার করে স্নান-টান করে রান্না-বাড়া করতে, করতে না মানে আমি কাহিল হয়ে পড়ি। একে না আমার জার্নি করলে শরীর খারাপ হয়। আর এসেই এত ধকল না আমি নিতে পারি না। তোমাদের দাদাভাইও কিন্তু সমস্ত কিছু করে আমার সঙ্গে। তবে ছেলে মানুষ আর কতটা করবে? এই বাসনপত্রগুলো ঢেকে রেখে যায়, সেগুলো সমস্ত নোংরা হয়ে যায়। ফ্রিজ অনেকদিন ধরে বন্ধ থাকে, সেগুলো নোংরা হয়ে যায়। বাইরে সমস্ত কিছু একদম এতটাই খারাপ অবস্থা হয়ে যায়, কি আর বলব? তো যখনই ঘরটা খুলি না একটা মানে উদ্ভট গন্ধ। মানে ইঁদুর মরে আছে তো ২ টো ঘরে। এতটাই গন্ধ মানে ঘরে ঢোকার পরেই না আমি বমি করতে, করতে কাহিল হয়ে গেছি। তারপরে এই ঘরে কিন্তু ছিল না। মানে আমাদের বেডরুমে পাশে আরেকটা হচ্ছে ছোট একটা রুম রয়েছে যেটাতে আমাদের ওই চাল, ডাল, হাবিজাবি এই সমস্ত কিছু থাকে। তো সেই রুমটাতেই কিন্তু ২ টো বড়, বড় ইঁদুর মরেছে। তো এখানে ঢুকেই না আমি অ, ক, ক, ক করতে, করতে মানে বাইরে গিয়েছি। আর তোমাদের দাদাভাই আবার আমাদেরকে ছেড়ে দিয়ে একটু বাজারে গেছে। ঘরে তো কিছুই নেই। আর আমি কিন্তু তার মধ্যেই ঘরের সমস্ত কিছু পরিষ্কার-টরিষ্কার করে ঝাড়ু, পোছা দিয়ে স্নান-টান করে রান্না বসাবো। তোমাদের দাদাভাই বাজার থেকে দেখি কি আনে। আমি বলেছিলাম একটু ডিম নিয়ে আসতে। কারণ ডাল, একটু ডিম ভাজা করব। আর হচ্ছে আলু আর কচু রয়েছে সেইগুলো সেদ্ধ দেব। তো যাই হোক আমার কিন্তু ঝাড়ু পোছা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। স্নান করাও হয়ে গেছে। আমি স্নান সেরে কিন্তু রান্না বসাতে চলে গেছি। আর এইদিকে তোমাদের দাদাভাই দেখো কুলারটা বাইরে ছিল। কুলারটা তো প্রচন্ড পরিমাণে নোংরা হয়ে গেছে। এইখানটাতে না প্রচন্ড পরিমাণে হাওয়া বয়। ঠান্ডা বলো, গরম বলো সেটা কিছু নয়, হাওয়া বয়। জানলা-টালনা সবই বন্ধ। তবুও ঘরের জিনিস না সমস্ত কিছু ধুলোতে ধুলো হয়ে গেছে। তো যাই হোক তোমাদের দাদাভাই সামনে শীতও রয়েছে। তার জন্য তোমাদের দাদাভাই হচ্ছে কুলারটাকে একবারে মুছে-টুছে বলছে একদম প্যাকিং করে দেই। তাহলে ভালো থাকবে, না হলে কিন্তু খারাপ হয়ে যাবে। তার জন্যই দেখো ভালো করে মুছে-টুছে এটাকে প্যাকিং করে ঢুকিয়ে দেবে। আর এইদিকে দেখো আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। আমার রান্না প্রায় কমপ্লিট। আমি রান্না করেছি এই যে দেখো আলু সেদ্ধ আর কচু সেদ্ধ এই দুটো সেদ্ধ করেছি। আর এইদিকে রয়েছে ডাল আমি বসিয়ে দিয়েছি। আর ভাতও কিন্তু হয়ে গেছে। তো যাই হোক আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। প্রচন্ড পরিমাণে খিদে পেয়েছে। সকালবেলায় কিন্তু ওই ট্রেনে ওই ব্রেকফাস্টটা করেছি আর কিন্তু কিছু খাওয়া হয়নি মাঝখানে। তো প্রচন্ড পরিমাণে খিদে পেয়েছে। তার জন্য তাড়াহুড়ো করে এইটুকু সময়ের মধ্যে এটাই করলাম। আর এদিকে দেখো ডিম এনেছে, ডিমটাও একটুখানি ভেজে নেব। আর এই ডালটাকে দেখো এই ডালটা কিন্তু একটু অন্যরকম ভাবে খাবো। এই দেখো ভালো করে ঘেঁটে নিয়েছি। আর এই দেখো পেঁয়াজ, লঙ্কা, নুন আমি এরকম ভাবে দিয়েছি আর তেল। তো এইটা কিন্তু এখন ডালের মধ্যে দিয়ে দেবো। এই ডালটা খেয়ে দেখো জাস্ট অসাধারণ লাগে। আর এই যে দেখো ডিম ভাজা, আলু সেদ্ধ আর এইটুকু মামাম ওদের জন্য ঝাল ছাড়া আর আমাদেরটা ঝাল দিয়ে। তো যাই হোক সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে অনেক, অনেক ধন্যবাদ। অনেক, অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য। আর দেখতেই পাচ্ছ ঘরের অবস্থা বাচ্চা-কাচ্চা সব্বাইকে স্নান-টান করিয়ে দিয়েছি। এবারে কিন্তু আমাদের খাওয়া-দাওয়ার পালা। প্রচন্ড পরিমাণে খিদে পেয়েছে। এখন কিন্তু ঘড়িতে সময় বাজে ৩টে। তো খিদে পাবে না? সকালে ভালো করে কিন্তু ব্রেকফাস্টও করতে পারিনি। কারণ আমার ওই সমস্ত ব্রেকফাস্ট একদমই ভালো লাগে না। তো যাই হোক বাই, সবাই ভালো থেকো।